হ্যালো এসএসসি 26, 27, 28 এবং আপকামিং ব্যাচের স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে গতি নামক যে অধ্যায়টা আছে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে, সেই অধ্যায়টাকে একদম সার্জারি করে ছাড়বো ইনশাআল্লাহ। কারণ এই অধ্যায়টা পড়ার সময় আমরা কি করব, মূলত একদম এ টু জেড যত ধরনের বেসিক আলোচনা দরকার তোমাদের সব করব ভাই একদম। এবং বিগত 10 বছরের যত কঠিন টাইপের এমসিকিউ আছে সব ইনশাল্লাহ কভার করব এবং শর্ট টিক্স সহ কীভাবে সলভ করবে সব কিছু দেখাই দেবো ইনশাআল্লাহ। তো এখন আমরা যদি দেখি তারপর কি করব ভাই, সিকিউ সলভ করবো। ভাই বলো তো সিকিউগুলো কীভাবে সলভ করবো? মাত্র 3টা টাইপ, কি বলছি মাত্র 3টা টাইপে আমি সবগুলা সিকিউ ইনশাল্লাহ তোমাকে সলভ করে দেবো। কয়টা টাইপ ভাই বলতেছি? মাত্র 3টা টাইপ। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, চলো এবার ক্লাস শুরু করি। তো ক্লাস শুরু করার আগে আমরা একটু দেখব যে ওভারভিউ কোথা থেকে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি আসে এবং কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে মূলত এমসিকিউ খুব বেশি আসে, বিভিন্ন প্রকার গতি, স্কেলার ভেক্টর, দূরত্ব, সরণ। কিন্তু এরপরে যে বিষয়গুলো আছে, দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ এবং পরন্ত বস্তুর সূত্র, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, এগুলো থেকে যেই হারে সৃজনশীল আসে ঠিক সেই হারে এমসিকিউ আসতেছে। তো আমরা এই বিষয়গুলোর উপর খুবই গুরুত্ব দেবো ইনশাআল্লাহ। এখন আমরা পড়বো কি, মূলত এই অধ্যায়টার নাম হচ্ছে গতি। কিন্তু গতি যদি বুঝতে চাও তাহলে তোমাকে প্রথমত স্থিতি সম্পর্কে জানতে হবে। স্থিতি জিনিসটা কি? আমরা সবাই যখন এই অধ্যায়টা শুরু করেছিলাম তখন নিশ্চয়ই পড়েছি যে স্থিতি জিনিসটা কি। বলো, স্থিতি জিনিসটা কি? স্থিতি হচ্ছে কি, আমরা বুঝতেই পারি যে স্থিতি মানে স্থিতিশীল কোনো কিছু। তো ওইটাকে যদি আমরা বলি, মনে করো তুমি একজন মানুষ, ঠিক আছে? তুমি একজন মানুষ, তো তুমি দেখতেছো কি একজন লোক বা একটা বস্তু, বা ধরো মনে করো একটা ভাস, একটা বাস এই জায়গায় দাঁড়ায় আছে, সময় যাইতেছে সময় যাইতেছে, কিন্তু দিন শেষে এই বাসটা এই জায়গাতেই দাঁড়ায় আছে। কি বলতেছি? এই জায়গাতেই দাঁড়ায় আছে, আর সরতেছে না। সেক্ষেত্রে তখন আমরা কি বলবো, এই বাসটা কি স্থিতিশীল, আর তার অবস্থাটা হচ্ছে এই যে স্থিতিশীল অবস্থা, তাকে আমরা বলবো স্থিতি। বুঝতে পারছো? যদি সময় পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ সময় অতিবাহিত হইতেছে, কি বলতেছি ভাই, সময় ধরো টি 0 সেকেন্ড, 1 2 3, এইভাবে যাইতেই আছে, কিন্তু কি হচ্ছে, ওই যে এই লোকটা দেখতেছে যে কি এই বাসটা আর দূরে সরে যাচ্ছে না, মানে কি অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তখন সেই বাসটা কি মূলত স্থিতি, তার অবস্থাটা হচ্ছে কি স্থিতি। এখন যদি বলি ভাই গতিটা কি, কখন এটা হচ্ছে কি স্থিতি। আর যদি গতি বলি, মনে করো এটা কিসের এক্সাম্পল, যেহেতু বাস সরতেছে না, আর মনে করো তুমি একজন মানুষ এখানে দাঁড়ায় আছে, দেখতেছে একটা বাস এই জায়গায় আছে, কিন্তু এই বাসটা যদি এই জায়গা থেকে সরে আসে কই এই জায়গাতে, মনে করো কি সময় পরিবর্তনের সাথে সাথে বাসের অবস্থানটা চেঞ্জ হয়েছে, তখন কি আমরা বলবো সেটাকে গতি, কারণ বাসটা কি গতিশীল। বুঝতে পারছো? সময় পরিবর্তনের সাথে সাথে যদি বাসের অবস্থানের বা কোনো একটা বস্তুর বা বিন্দুর অবস্থানের যদি পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলবো গতি। বুঝতে পারছো? এখন বলতে পারো ভাইয়া যে গতি আর স্থিতি জিনিসটা আমরা শিখলাম, এটা হচ্ছে কি গতিশীল মানে গতি। এখন বলতে পারো যে এই এটাকে আমরা কি বলবো, এই যে পার্সনটা আছে এটাকে কি বলবো? এটাকে বলে প্রসঙ্গ বিন্দু। কি বলতেছি ভাই? প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ প্রসঙ্গ বিন্দু। কেন প্রসঙ্গ বিন্দু জিনিসটা কি? যার সাপেক্ষে মূলত আমরা চিন্তা করি যে একটা বস্তু স্থিতিশীল বা গতিশীল, যার সাপেক্ষে চিন্তা করি আমরা, তাকেই বলবো আমরা কি প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ বিন্দু বা কাঠামো। বুঝতে পারছো?
তাহলে এখানে এই ভাস যেহেতু গতিশীল বা স্থিতিশীল, যে দেখতেছে মূলত যার সাপেক্ষে নির্ণয় করতেছে সে গতিশীল কিনা। যেমন একটা মানুষ দেখতেছে কি বাসটা স্থিতিশীল না বা গতিশীল না, তখন কি কার সাপেক্ষে আমরা এটা বুঝতেছি যে বাসটা স্থিতিশীল বা গতিশীল? যেই প্রসঙ্গ বিন্দুকে চিন্তা করবো আমরা, যেই বিন্দুটাকে চিন্তা করে বলবো যে মূলত এটা গতিশীল বা স্থিতিশীল, সেটাই হচ্ছে কি প্রসঙ্গ বিন্দু। বুঝতে পারছো? তো এই জিনিসটা আমি এখানে সংজ্ঞা করে লিখে দিচ্ছি, স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, সবাই পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে ইনশাল্লাহ। তো এখানে বলতেছি যে সময় পরিবর্তনের সাথে, এটা হচ্ছে মেইন, কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, কি বলতেছি, কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না, তখন অবস্থাকে কি বলবো, স্থিতি বলবো। মানে কি, এই যে বলছিলাম একটু আগে যা বলছি তাই, যে ধরো এখানে একটা বস্তু আছে বা গাড়ি আছে, এটা পরিবর্তন হইতেছে না, মানে কি দূরত্বটা সেমই রয়ে গেছে, তখন কি এটাকে বলবো আমরা স্থিতি। আর যদি পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলবো গতি। আর যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান বা গতি নির্ণয় করা হয় তাকে বলবো প্রসঙ্গ কাঠামো। বুঝতে পারছো? আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন বলো, ট্রেন লাইনের পাশে দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে চলন্ত ট্রেন কি? তুমি মনে করো ট্রেন লাইনের পাশে, এটা একটা ট্রেন লাইন, এখানে একটা ট্রেন আছে মনে করো, মনে করো এটা একটা ট্রেন, ঠিক আছে? এখন বলছি কি যে ট্রেন লাইনের পাশে দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে চলন্ত ট্রেন কি? তুমি মনে করো এখানে দাঁড়ায় আছে, বুঝতে পারছো? তো তোমার সাপেক্ষে কি এই এটা কি মূলত, এই ট্রেন গাড়িটা মূলত কি বলতো? আপেক্ষিক স্থির, আপেক্ষিক গতিশীল, পরম স্থির, পরম গতিশীল। মানে পরম স্থির মানে কোনো একদম স্থির, এটা কোনো আর নড়াচড়া করতেছে না, মানে কি এটা পরম গতিশীল, এটাও হবে না, এটাও হবে না। বলো তো এখান থেকে কি আপেক্ষিক গতিশীল না আপেক্ষিক স্থির? এটাও হবে না, আপেক্ষিক গতিশীল। এখন বলতে পারো ভাই আপেক্ষিক কথাটা আসলো কিভাবে? আপেক্ষিক কথাটা কেন আসলো বলো তো? আপেক্ষিক কথা যদি আমি তোমাকে বোঝাতে চাই তাহলে তোমাকে একটা এক্সাম্পল দিই, লক্ষ্য করো। মনে করো এটা একটা বাস, বুঝতেছো? তো বাসের একটা সিট মধ্যে কি, ধরো বাসের কিছু সিট আছে, ধরে নাও, তো এটার মধ্যে তুমি বসে আছো, বুঝতে পারছো? ধরো বসে আছো, এখন দুজন তোমার ফ্রেন্ডের সাথে বসে আছো, এই ফ্রেন্ড বলো তো বাসটা কিন্তু চলমান, চলমান বাস, চলমান বাস। এই চলমান যেহেতু বাসটা, সেক্ষেত্রে আমরা কি মনে করব যে এই যে বন্ধু দুজন আছে বসে আছে, তার সাপেক্ষে সে গতিশীল দেখবে? সে কি দেখবে যে তোমার বন্ধু দৌড়তেছে, মানে বাসের সাথে দৌড়তেছে, দেখবে এরকম? না, তুমি দেখবে কি যে মূলত ওটা স্থির, তোমার বন্ধুটা কি স্থির ঠিকভাবে বসে আছে, কিন্তু বাসটা গতিশীল। তাহলে এই তোমার এই বন্ধুর সাপেক্ষে কি তুমি স্থির, বুঝতে পারছো? তোমার বন্ধুর সাপেক্ষে কি তুমি স্থির, বা তোমার সাপেক্ষে তোমার বন্ধু স্থির। কিন্তু ধরো এখানে একটা মানুষ আছে, কি বলছি, এখানে একটা মানুষ আছে, তো এটা যেহেতু একটা মনে করো একটা রাস্তা, এই রাস্তার উপর দিয়ে গাড়ি চলতেছে, এখন এখান থেকে একটা মানুষ কি দেখবে বলো তো? তুমি কি স্থির বলো তো? এই মানুষের চোখে তুমি কি হবা? গতিশীল, গতিশীল। তাহলে কি বলা যাচ্ছে যে তুমি তো একদম স্থিরও না গতিও না, তুমি হচ্ছে কি পরম স্থির বা পরম গতিশীল। কারণ যে একটা তুমি হচ্ছে কি তোমার বন্ধুর সাপেক্ষে স্থির, আবার কি তুমি এই লোকটার সাপেক্ষে কি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার সাপেক্ষে তুমি কি গতিশীল। তো এখন এটাই যে কোনো কিছুই আসলে স্থির, পরম স্থির না। কারণ কি আমরা যদি মনে করি যে আমি স্থির, তাহলে কি বলবো বলো তো? পৃথিবী তো ঘুরতেছে, তার মানে কি পৃথিবীর সাথে কি বিষয়টা কি হয়ে যায় না? তো কোনো কিছুই মূলত কি পরম গতিশীল বা স্থিতিশীল না, এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। আশা করি বুঝতে পারছো পরম গতিশীল আর পরম স্থিতিশীল মানে কি, বুঝতে পারছো? ইনশাআল্লাহ আমরা আশা করি বুঝতে পারছি। এখন বিভিন্ন প্রকার গতি সম্পর্কে আমরা অধ্যয়ন করব। তো এখন আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন প্রকার গতির মধ্যে কি আছে, সরলরেখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, স্বরস্পন্দন গতি। এখন বলো তো কোন গতিটা কি আসলে? এই জিনিসটা আমরা ভালো করে ইনশাআল্লাহ শিখব। তো সরলরেখিক গতি মানে কি, বিষয়টা একটু কল্পনা করো। সরলরেখিক গতি একদম সোজা কথা,
ভাই একদম সোজা কথা, কোনো একটা বিন্দু যদি তার আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে যেতে যদি একদম সরলরেখী পথ বরাবর যায়, মানে একদম সরল রেখা বরাবর যায়, তাহলে তার গতিটা কি সরলরেখী গতি। এখন হতে পারে সেটা আনুভূমিক বরাবর, হতে পারে এটা কি উলম্ব বরাবর। মানে ধরো একটা বস্তু তুমি এখানে ছিল, সেটা তুমি ছেড়ে দিলা, ধরো এই কলমটা যদি আমি ছেড়ে দিই, তাহলে কি এটা একদম সোজা বরাবর পড়বে নাকি এইভাবে হেলে দুলে পড়বে বলো তো? একদম সোজা বরাবর পড়বে। তাহলে এটাও কি একটা সরলরৈখিক গতি, কিন্তু যেহেতু এটা পড়তেছে পড়ার গতিটা সরলরৈখিক গতি। ঠিক সেম ভাবে এই যে এই পজিশন থেকে ওই পজিশনে গেলা, সেটাও কি একটা সরলরৈখিক গতি। বুঝতে পারছো? এখন বলতে পারো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি হচ্ছে ধরো একটা বিন্দু, এটাকে একটা বিন্দু, এই বিন্দু সাপেক্ষে সমান দূরত্ব থেকে, ধরো দূরত্বটা কত, এটা আর দূরত্ব, মনে করো যে এই আর দূরত্ব থেকে যদি সেটা বারবার ঘুরতেই থাকে, তাহলে আমরা কি বলবো, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। যেমন মনে করো যে এটা একটা ফ্যান, কি বলতেছি, এটা একটা ফ্যান। তো ফ্যানের যে পাখাগুলো আছে, এটা কি মূলত এটা ঘূর্ণন গতির উদাহরণ। বুঝতে পারছো? আবার যদি একটা চিন্তা করো, একটা লাঠিম কিরকম থাকে বলতো? আচ্ছা ঠিক আছে, বাইরে কেউ ছিল আর কি। তো এটা কি মনে করো বলতো, এই লাটিমটা কি, তার যে অক্ষের চারদিকে কেন্দ্র করে সে ঘুরতেছে, তাহলে এটা কি মূলত কিসের গতি বলতো? এটা হচ্ছে কি একটা ঘূর্ণন গতির উদাহরণ। এখন চলন গতি, যেটা খুবই ইম্পর্টেন্ট, এখানে তিনটা পয়েন্ট আছে কিন্তু। প্রথমত কি, লক্ষ্য করো এই উদাহরণটার দিকে তাকাও, যে এই যে একটা কি, একটা মনে করো এটা একটা বিমান, বিমান সমান সময়ে সমান পথ অতিক্রম করতেছে, কিন্তু এটা এইভাবে যাইতেছে না, এইভাবে যাইতেছে না, সে কি এইভাবে যাইতেছে না, আস্তে আস্তে এইভাবে ঘুরতেছে না, কিন্তু তার সকল কণা, বস্তুর সকল কণা সমান পথ অতিক্রম করতেছে, একই সময় সমান দূরত্বে যাইতেছে। তো এই বিষয়গুলো এখানে তুলে ধরছি। বিষয়টা লক্ষ্য করো, বস্তুর প্রতিটা কণা, প্রথমত বস্তুর প্রতিটা কণা একই সময় একই দিকে যদি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে কেবল সেটাকে আমরা বলবো চলন গতি। কি বলছি ভাই, যে বস্তুর প্রতিটি কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে আমরা কেবল বলবো এটাকে একটা চলন গতির উদাহরণ। যেমন ধরো একটা ড্রয়ার টেনে বের করা বা মেঝেতে ঘষে নিয়ে যাওয়া একটা বাক্সের গতি, এটা হতে পারে কি বাক্সের গতি। এটা কি মূলত যদি তুমি সমানভাবে টেনে নাও, তাহলে কি সেটা হইতেছে কি সমান সময়ে সমান পথ অতিক্রম করতেছে এবং সোজা যাইতেছে, মানে বস্তু প্রতিটা কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে সেটাকে আমরা বলবো কি চলন গতি। বুঝতে পারছো? তো গতির যে এক্সাম্পলগুলো, সেটা অবশ্যই তোমাকে বুঝতে হবে। এই তিনটা পয়েন্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে, তাহলে সেটাকে আমরা বলবো চলন গতি। তো এখন আমরা খুবই চমৎকার একটা গতি সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট। কোনো গতিশীল বস্তু যদি একটা নির্দিষ্ট দিকে, কি বলছি, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিক থেকে যদি অতিক্রম করে, তাহলে কেবল সেটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত জিনিসটা কি মূলত? আচ্ছা, পর্যায়বৃত্ত গতি জিনিসটাকে এখন আমরা দেখব। পর্যায়বৃত্ত গতি খুবই সহজ, এবং এটা হচ্ছে ধরো একটা নির্দিষ্ট সময় পর পর, বলতেছি কি একটা নির্দিষ্ট সময় পর পর যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিক থেকে অতিক্রম করে, কি বলছি, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে, লক্ষ্য করো, ধরো একটা সার্কেল, এটা একটা সার্কেল, তাহলে এই যে একটা নির্দিষ্ট সময় পর পর যদি এই যে এই বিন্দুটা অতিক্রম করে এবং কি সেটা একই দিক থেকে হয়, তাহলে তখন সেটাকে আমরা কি বলবো, একটা পর্যায়বৃত্ত গতি। তো ঘড়ির কাঁটার যে গতিটা, মনে করো একটা ঘড়ি, এটা একটা ঘড়ি, এটা একটা ঘড়ি, এটার মধ্যে যে কাঁটাগুলো আছে, তো ঘড়ির কাঁটা কি করে, মূলত সবসময় একটা দিক থেকে অতিক্রম করে, এবং কি একটা নির্দিষ্ট সময় পর পর, ধরো এই যে 12টা কাঁটাটা আছে, সেটা একটা নির্দিষ্ট সময় পর পর কি সে অতিক্রম করে, তখন সেটাকে আমরা কি বলবো বলতো, পর্যায়বৃত্ত গতি। কারণ একটা নির্দিষ্ট সময় পর পর সে একই দিক থেকে কি করে, মূলত সে অতিক্রম করে একটা নির্দিষ্ট বিন্দু। বুঝতে পারছো? তখন সেটাকে আমরা কি বলবো, যে পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত গতির উদাহরণটা আমরা আশা করি বুঝতে পারছি। যেমন ঘূর্ণন গতি কিন্তু একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি, এটা কিন্তু এমসিকিউ আসে, সবাই মনে রাখবে। ঘূর্ণন গতিও কি একটা বিশেষ ধরনের
পর্যায়বৃত্ত গতি। বুঝতে পারছো? এখন বলতো সরল স্পন্দন গতি জিনিসটা কি, যেটাকে বলে সিম্পল হারমোনিক মোশন। সরল স্পন্দন গতি এটা খুবই চমৎকার। তো পর্যায়বৃত্ত গতি এটা কিন্তু একটা পর্যায়বৃত্ত গতি কাইন্ড অফ। তো কোনো বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় যদি একদিকে আর বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে চলে, তখন তাকে আমরা কি বলবো, এটা হচ্ছে কি সরল স্পন্দন গতি। বিষয়টা তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো একটা দোলনায় তুমি আছো, কি বলতেছি, এটা ধরো একটা কি বলে সিলিং, মনে করো তুমি একটা দোলনার মধ্যে আছো। দোলনাটা কি, এই যে যখন এই পজিশনে থাকে আর এই পজিশনে থাকে, তখন কি হয় মূলত একটা নির্দিষ্ট সময় পর পর এই যে এই পজিশনে আসে, তারপর একটা নির্দিষ্ট সময় পর পর আবার সে কি এই পজিশনে আসে, আবার কি এভাবে চলতেই থাকে। তখন কি যে একটা ধরো এখান থেকে তার যাইতে কতটুকু লাগে 1 সেকেন্ড, আর এখান থেকে এই পজিশনে আসতে লাগে 1 সেকেন্ড। তাহলে কি সে হচ্ছে কি যে একটা নির্দিষ্ট সময় পর পর সে করতেছে কি 1 সেকেন্ড এই দিকে আর 1 সেকেন্ড এই দিকে। তার মানে তার পর্যায়কাল যদি 2 হয়, তাহলে 1 সেকেন্ড সে এই দিকে থাকে আর 1 সেকেন্ড সে এই দিকে থাকে। বুঝতে পারছো? এই জিনিসটা যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো সিম্পল হারমোনিক মোশন। কারণ সে কিন্তু একটা নির্দিষ্ট দিকে ফলো করছে। যদি মনে করো যে এই দিকে সে আসছে, তার মানে কি সে এক সময় এখানে আসলো, আইসা এখানে আসলো, আবার কি সে এই দিকে আসছে, তার মানে কি সেটা তখন সিম্পল হারমোনিক মোশন। বুঝতে পারছো? যেমন যে আমরা এক্সাম্পল রেখেছি তোমাদের বইয়ে। আর যে স্প্রিংটাও যেমন ধরো এই যে একটা লোড মানে আমরা স্প্রিংয়ের মধ্যে রাখলাম, এই লোডটা যদি টান দিয়ে ছেড়ে দিই, তাহলে কি করবে, যতটুকু দূরত্ব সে নিচে নামবে ঠিক মানে ধরো এখানে যদি একটা এটা যদি স্প্রিং হয়, এখানে যদি একটা বস্তু রেখে ছেড়ে দিই, তাহলে কি যতটুকু দূরত্ব সে নিচে নামবে ঠিক ততটুকু দূরত্ব সে উপরে উঠবে। তখন সেটাকে এইভাবে ধুলতেই থাকবে ধুলতেই থাকবে। তখন সেটাকে আমরা কি বলবো, সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। বুঝতে পারছো? এখন ভাইয়া বলো, এগুলো বোর্ড কোয়েশ্চেন সব। সাইকেলের প্যাডেলের গতি কোন ধরনের গতি বলো তো? চলন গতি। সাইকেল যদি চলন হয় তাহলে কি চলন গতির উদাহরণ? না, এটা চলন গতির উদাহরণ না। কেন না বলতেছি, এটা কি স্পন্দন গতির উদাহরণ? না, স্পন্দন গতির উদাহরণ, কারণ যে আমরা যে স্পন্দন গতির ক্রাইটেরিয়া পড়ছি সেটার সাথে এটা যায় না। সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, স্পন্দন গতির উদাহরণ না। এটাকে বাই দোলন গতির উদাহরণ। দোলন গতি কখন বুঝি, যখন সেটা এইভাবে এইভাবে ধুলে, তখন সেটা হচ্ছে দোলন গতি। বা এইভাবে যখন ধুলে, তো এটাকে ঘূর্ণন গতি বলবো। কারণ সাইকেলের প্যাডেলটা আসলে কীরকম হয়, এরকম না, অন কাইন্ড অফ মনে করো ধরো এটা একটা প্যাডেল, তো এটা যত প্যাডেল হয়, এটা যদি প্যাডেল হয় তাহলে কি বলতো, এই প্যাডেলটা কি সাইকেলের যে এই বিন্দুটাকে কেন্দ্র করে সেইভাবে এইভাবে ঘুরে না। এটা তো মূলত একটা এইভাবে এইভাবে তুমি তো যখন এটার মধ্যে পা রেখে এইভাবে এক ঘুরাইতে থাকো, তখন কি এটা এইভাবে ঘুরে, তার মানে কি তখন সেটাকে আমরা বলবো কি পর্যায়বৃত্ত ঘূর্ণন গতি। এটা কি মূলত ঘূর্ণন গতির উদাহরণ। বুঝতে পারছো? এখন ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটা গাড়ির গতি কি বলতেছে কি, ধরো এটা একটা গাড়ি, যদি এই চাকার বিষয়টা যদি তুমি মাথায় না রাখো, তাহলে এই যে গাড়ি সোজা পথে চলতেছে সেই গাড়িটার গতিটা কি মূলত আমরা কি হিসেবে ধরবো? এটা নিশ্চয়ই চলন গতি। কারণ আমরা জানি চলন গতি হলে কি সবসময় কি সে সোজা পথে যাবে এবং সমান দূরত্বে সমান সময়ে যাবে, তাই তো? এটা কি গতির উদাহরণ বলতো? চলন গতির উদাহরণ। একটা বাক্সকে ধাক্কা দিলে এটি যদি না উল্টিয়ে যে গতি লাভ করে তা হচ্ছে কি কি গতি বলতো? পর্যাবৃত্ত গতি না, ঘূর্ণন গতি। যেহেতু ঘুরে না, তা সেহেতু ঘূর্ণন গতি হবে। পর্যাবৃত্ত গতি কেন না, কারণ সেটা পর্যায়কালে এক সময় এদিকে আরেক সময় ওইদিকে যায় না, আবার নির্দিষ্ট একটা দিক থেকে অতিক্রম করে না। বুঝতে পারছো? তো এটাকে স্পন্দন গতি বলবো না, স্পন্দন গতি না, এটা কি বলতো চলন গতি। এখন বলতো বৈদ্যুতিক পাখার গতি কিরকম গতি বলতো? চলন গতি না, স্পন্দন গতি না, কি পর্যাবৃত্ত গতি না, এটা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। স্প্রিং থেকে ধুলিয়ে দেওয়া বস্তুর গতি কোনটি বলতো? সরলরেখী গতি, সরল স্পন্দন গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি। এটাও হবে না, এটাও হবে না, সরল স্পন্দন গতি। বুঝতে পারছি? কারণ আমরা এগুলো পড়ে আসছি। সরল রৈখিক পর্যাবৃত্ত গতির উদাহরণ কোনটি বলতো? সরল রৈখিক পর্যাবৃত্ত গতির উদাহরণ কোনটি? চাঁদ, ধূমকেতু, প্যানের পাখা না, প্যানের পাখা তো হইতেই পারে না, এটা ঘূর্ণন গতির উদাহরণ। ধূমকেতু এটাও না,
স্প্রিং। কারণ কি সরলরৈখিক পর্যায়বৃত্ত গতি। কারণ কি যখন এটা একটা ধরো এটা একটা সিলিং, এটার মধ্যে যদি একটা স্প্রিং ঢুকাইয়া দাও তখন কি হবে, এটাকে যদি তুমি টান দিয়ে ছেড়ে দাও তাহলে একটা সময় পর এদিকে যাবে আর একটা সময় পর সে এদিকে আসবে, তখন এটা কি মূলত সরলরৈখিক স্পন্দন গতির উদাহরণ, অর্থাৎ স্প্রিং। কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে? সরলরৈখিক হতে বলে তো সরলরেখা বরাবরই চলতে হবে, তাই না? কি বলছি? সরলরৈখিক হতে বলে তো সরলরেখা বরাবর চলতে হবে, তার মানে এটা না, এটা আমরা দেব না। তারপর চলন গতি, না চলন গতিও না। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি সবসময় কি মূলত বৃত্তাকার, সেক্ষেত্রে উপবৃত্তাকার বা সরলরৈখিকের প্রশ্ন আসে না। পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি মানে কি হতে পারে, সেটা বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে, সরলরৈখিক গতিও হতে পারে। বুঝতে পারছো? এখন রাশি, রাশি কনসেপ্টটা একদম ঝালাই করে ফেলবো ইনশাল্লাহ। বলো তো রাশিটা কি? যা কিছু আমরা পরিমাপ করতে পারি, যা কিছু আমরা পরিমাপ করতে পারি, তাই কি তাই রাশি। এখন রাশি আবার কি দুই ধরনের, একটা কি স্কেলার রাশি, রাশি আবার দুই ধরনের, একটা কি স্কেলার রাশি, আরেকটা কি ভাই ভেক্টর রাশি। ভেক্টর রাশি। এখন জিনিসটা লক্ষ্য করো, আমরা জানি যে স্কেলার মানে কি, যার শুধু যে রাশিটার শুধু জাস্ট মান আছে, কি বলতেছি ভাই, যার শুধু মান আছে, দিক নাই, কি বলতেছি, দিক নাই, সেই কি মূলত স্কেলার রাশি। বুঝতে পারছো? যেমন কি সময়, সময়ের কি কোনো দিক আছে বলতো? সময়ের কি কোনো দিক আছে? দৈর্ঘ্য, দৈর্ঘ্যের কি কোনো দিক আছে বলতো? দৈর্ঘ্যের কোনো দিক নেই। যেমন উদাহরণ কি দিলাম আমরা, সময়, সময়ের কোনো দিক নাই। আবার কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের কোনো দৈর্ঘ্য, আবার এখানে আমরা ভরও কল্পনা করতে, ভরের কোনো দিক নাই। বুঝতে পারছো? কিন্তু ভেক্টর রাশি হইতে হলে কি হতে হবে, যার মান আছে, মূলত কি তার একটা মান থাকবে, যার মান আছে এবং সেই সাথে দিকও আছে। কি বলতেছি ভাই, যার মান আছে সেই সাথে দিকও আছে, সেই কি মূলত ভেক্টর রাশি। এটা উদাহরণ কি হতে পারে, বেগ, এটা হতে উদাহরণ দিতে পারে ত্বরণ, বেগ, ত্বরণ ইত্যাদি। এরকম অনেক অনেক ভেক্টর রাশি আছে। কারণ কি যখন একটা বেগের কি একটা নির্দিষ্ট দিকও আছে, আবার কি বেগও আছে সাথে, আর বেগ নিজে জিনিস কি সরণ কি একটা সরণের মানও আছে, দিকও আছে, সেক্ষেত্রে এগুলা কি ভেক্টর রাশি। বুঝতে পারছো? এই যে এই জিনিসগুলা কি ভেক্টর রাশি। আর এই যে উদাহরণগুলো দিলাম এগুলা কি স্কেলার রাশি, যার শুধু মান আছে কিন্তু দিক নাই। বুঝতে পারছো? তো এখান থেকে অনেক অনেক এমসিকিউ আসে, আমরা শুরুতে দেখেছি। তো নিচে কোন রাশিগুলো ভেক্টর রাশি বলো তো? আমরা জানি ধ্রুতি কি ভেক্টর রাশি না। কারণ কি ধ্রুতি হচ্ছে, ধ্রুতি কিভাবে পাই মূলত দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তো সময়ও কি একটা নিজে স্কেলার রাশি, দূরত্ব কোনো স্কেলার রাশি। কারণ দূরত্ব তুমি কোন পথে যাও সেটা ম্যাটার করে না, তুমি এখানে কোনো নির্দিষ্ট দিক নেই। মানে ধরো এটা এ বিন্দু ছিল, তুমি এ বিন্দু থেকে তুমি বি বিন্দুতে আসছো, তখন কি তোমার কোনো নির্দিষ্ট দিক নাই। সেক্ষেত্রে আমরা কি বলবো, দূরত্ব যেহেতু একটা স্কেলার রাশি, সময় স্কেলার রাশি, তার মানে কি ধ্রুতি নিজেও স্কেলার রাশি। বুঝতে পারছো? তো সেক্ষেত্রে এটা না। কাজ, আমরা জানি কাজও স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি, কিন্তু নিচে কোন রাশিগুলো ভেক্টর রাশি, সেক্ষেত্রে এটা স্কেলার রাশি, এটাও স্কেলার রাশি। বুঝতে পারছো? এটা স্কেলার রাশি, এটাও স্কেলার রাশি। সুতরাং এটা যেহেতু ভেক্টর রাশি, তো সবগুলো যেহেতু ভেক্টর না, সেক্ষেত্রে আমরা এটা দেখাইতে পারতেছি না। তো তড়িৎ বিভব, সরণ, ত্বরণ, আমরা জানি কি ত্বরণ ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, কিন্তু তড়িৎ বিভব মনে রাখো ভাই, তড়িৎ বিভব জিনিসটা কি স্কেলার রাশি। ঠিক সিমিলারলি সরণ ভেক্টর রাশি, তার মানে কি এটা আমরা কাটে দিলাম সরণ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি। কিন্তু চাপের একটা মান আছে বাট চাপের কোনো দিক নাই, সেক্ষেত্রে এটা কি এটাও
মানে চাপটা কি একটা স্কেলার রাশি, সেক্ষেত্রে এটাও আমরা দাগাইতে পারতেছি না। কিন্তু লক্ষ্য করো ভাই, সরণ আর ওজন, ওজন মানে কি mg, m মানে কি ভর, কিন্তু mটা যখন নিচের দিকে কাজ করে তখন কি যে জি, জি মানে সবসময় জানি আমরা নিচের দিকে কাজ করে, সেক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে ভেক্টর রাশি। সে সরণও একটা ভেক্টর রাশি, কারণ সরণ সবসময় কি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, মানে কি এই বিন্দু থেকে বি বিন্দুর একটা সরলরেখিক দূরত্ব, তার মানে কি যার মান আছে একটা দূরত্ব, মানে কতটুকু দূরত্ব, সেক্ষেত্রে আর কোন দিকে যাইতেছে, মানে কি এ থেকে বি দিকে, তার মানে সরলরেখিক যে দূরত্ব, সেই কারণে এটা সরণমুখী একটা ভেক্টর রাশি। কিন্তু ভর আমরা জানি কি, ভর মানে কি এম, আর বেগ, এই যে ভর বেগ, সেক্ষেত্রে বেগ যেহেতু ভেক্টর রাশি, সাথে আছে কি ভর, সেক্ষেত্রে এই টোটালটা কি ভেক্টর রাশি। যেহেতু এটাও ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, ওজনও ভেক্টর রাশি, সেক্ষেত্রে আমরা কি এই এমসিকিউটা দাগাইব। তো প্রত্যেকের টার্ম আমরা সলভ করে দিয়েছি, বুঝতে পারছো? তো এখান থেকে আশা করি আমরা যে কোনো এমসিকিউ পারবো ইনশাআল্লাহ। এখন সেটাই যদি তুমি শর্ট টিক্সে কীভাবে মনে রাখবে সেই বিষয়টা এখানে তুলে ধরছি। বিকাশের দৈব ক্ষমতা দুর্দিনের পার্শ্ব, অর্থাৎ স্কেলার যে রাশিগুলো আছে তোমার, স্কেলার রাশি মনে রাখার জন্য কি করবো, বিকাশ মানে কি, এই যে কাজে কাজ, সে দিয়েছে শক্তি, দৈবদে মানে কি দৈর্ঘ্য, ক্ষমতা, তারপর তাদের তাপমাত্রা, ধূর্ত দুর্দিনে ধ্রুতি, ভাদ হয়েছে ভর, স্বাদ হয়েছে সময়, মানে কি এই যে বিকাশের দৈব ক্ষমতা দুর্দিনে বার্ষা, এই ছন্দের মাধ্যমে আমরা কি করতে পারি, কাজ, শক্তি, দৈর্ঘ্য, ক্ষমতা, তাপমাত্রা, দূরত্ব, দ্রুতি, ভর, সময়, এইগুলো হচ্ছে স্কেলার রাশি, এগুলো মনে রাখতে পারি সহজে। আর এই জিনিসটা মনে রাখবা, কেন মনে রাখবা, এটা স্কেলার রাশি, কারণ এটার কোনো মান নাই, মানে তোমার মান আছে, দিক নাই, বুঝতে পারছো? যেমন ক্ষমতার কোনো দিক আছে, ক্ষমতার কোনো দিক নাই, ক্ষমতার একটা মান আছে, পাওয়ার আছে, মানে কি এটা একটা পরিমাপ করা যায়, বুঝতে পারো পদার্থের ভাষায়। ঠিক এইগুলো হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কেন বলতেছি ভাই ভেক্টর রাশি, কারণ ভরের কি একটা নির্দিষ্ট দিক আছে, ভর বেগের একটা দিক আছে, বেগের একটা দিক আছে, সরণের আমরা জানি একটা সরণের একটা দিক আছে, মানে যে মন্দ মানে কি এই মন্দ দিয়ে মন্দন, আর দিয়ে তরন্ত তরণী, তীব্র মানে কি এই যে তড়িৎ তীব্রতা, এই তড়িৎ তীব্রতা কি ভেক্টর রাশি, আর তড়িৎ প্রাবল্য সেটাও কি ভেক্টর রাশি। তো আমরা এই চন্দ্র দিয়ে ভেক্টর রাশিগুলো মনে রাখতে পারি, কারণ প্রত্যেকটা কিন্তু দিক আছে, ত্বরণের একটা দিক আছে, তড়িৎ তীব্রতার একটা দিক আছে, তড়িৎ প্রাবল্য মানে কি এটার সহায়তা থাকে, তো সেক্ষেত্রে তারও একটা দিক আছে। তো এই বিষয়গুলো কি আমরা মনে রাখবো, ভেক্টর রাশিগুলো মনে রাখবো, কারণ এখান থেকে আমরা এমসিকিউ আসে। আমরা যদি সরু স্লাইডটা দেখি, মনে করো যদি সরু স্লাইডটা, আচ্ছা থাকুক, সরু স্লাইডটা আমরা দেখি যে ভিডিও যদি তোমরা যদি পজ করো শুরুতে যাও তাহলে দেখতে পাবে ইনশাল্লাহ। তো এখন আমরা পরবর্তী এমসিকিউটা সলভ করবো ইনশাল্লাহ। লক্ষ্য করো তো আমরা এটা সলভ করেছি। হ্যাঁ, এখন দুটি ভেক্টর রাশি, এখন থেকে তোমার এই যে বোর্ডে তোমার যত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউ আসছে সব কিছু আমরা ইনশাল্লাহ একদম স্টেপ বাই স্টেপ সলভ করে ফেলবো। এখন বলো, স্কেলার এবং ভেক্টর রাশি থেকে আমরা কিছু এমসিকিউ সলভ করবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিগত 10 বছর যেগুলো আসছে সেগুলো। দুটি ভেক্টর রাশির মান যদি 7 মিটার আর 5 মিটার হয় তাহলে এদের যোগফল কত? আমরা জানি ভেক্টর যোগফল, ধরো এটা একটা ভেক্টর রাশি, আমরা কি জানি এটা একটা ভেক্টর রাশি, আর দুইটা যদি ভেক্টর রাশি হয় তাহলে ভেক্টর রাশির যোগফল হচ্ছে এই ভেক্টর, জাস্ট দুইটা যোগ করে দিবা, বুঝতে পারছো? এটা হচ্ছে কি যোগফল, যোগফল। আর যদি বলে যে বিয়োগফল, কি করবা? সিম্পলি বিয়োগফল হচ্ছে কি, যেটা বড় থাকবে সেটা থেকে আমরা জাস্ট বিয়োগ করে দিব, আর কিছু না, বুঝতে পারছো? এখন যোগফল তাহলে কত হবে? 7 যোগ 5, 7 যোগ 5। এখন বলো তো 7 যোগ 5 সমান কি হবে? বলো, 7 যোগ 5 12। এখন দুইটা কিন্তু দিক সেম, মানে কি এখানে দিক যে রাশির জাস্ট রাশির মান বলছে, দিকের দিকে নজর নাই। এখন বিয়োগফল যদি বার করো তাহলে কত হবে বলো তো? 7 মাইনাস 5, সেক্ষেত্রে হবে উত্তর কত হবে? 2। এখন বলো তো দিকটা কোন দিকে হবে? যেই মানটা বড় থাকবে তার দিকটাই হবে ওই ভেক্টর রাশির দিক, বুঝতে পারছো? আর এই দিক দিয়ে কি, দিকটা দুটোটাই একই দিকে, কারণ কি 7 মিটার, এই মনে করো এটা হচ্ছে 7 মিটার ছিল এই ভেক্টরের মান, আর এই ভেক্টরের মান কত? 5। এখন দুইটা ভেক্টরের মান মিলে হইতেছে কি 12 মিটার, 12 মিটার, তার মানে কি দুইটা দিক যোগ করে ফেলছো, জাস্ট এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, বুঝতে পারছো? আর এটা কি মূলত ধরো 7 মিটার এদিকে ছিল, আর কি কত মিটার? 5 মিটার,
5 মিটার এদিকে ছিল। এখন দুইটাকে যদি বিয়োগ করো তাহলে কত থাকতেছে 2। তার মানে কি নতুন যে ভেক্টরটা এটার দিক হচ্ছে 7 মিটার, যেটা বড় সেটার দিক হবে 2 মিটার। এটাই হচ্ছে কি আনসার। বুঝতে পারছো? তো একটা সলভ করতে গিয়ে আমরা দুইটা কনসেপ্ট শিখলাম। এখন লক্ষ্য করো দূরত্ব ভার্সেস সময়, খুবই চমৎকার। দূরত্ব এবং সরণ। দূরত্ব জিনিসটা কি আমরা বলতেছি, দূরত্ব হচ্ছে ধরো তুমি একটা এই এ পজিশনে আছো, এটা আগেও বলছি আমরা একটু আগে, যে এ পজিশন থেকে তুমি বি পজিশনে গেলা, বি পজিশনে গেছো। তো এই যে বি পজিশনে গেছো সেক্ষেত্রে তোমার যে দূরত্ব, টোটাল দূরত্ব মানে কি, সেটা দিকের কোনো দিক নির্দেশনা। তুমি এ থেকে বি এইভাবে 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 ঘুরে 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 তোমার শ্বশুর বাড়ি হয়ে যদি এই বি বিন্দুতে পৌঁছাও, যে এই টোটাল দূরত্বটা মানে টোটাল যে পথটা সেটাই হচ্ছে কি তোমার দূরত্ব। মানে কি সেটা হচ্ছে সময়ের সাথে সাথে যে দূরত্বটা মানে সময়ের সাপেক্ষে তুমি যে দূরত্ব মানে তোমার যে বিষয়গুলো তুমি পার করছো সেটাই হচ্ছে তোমার কি, সরি সময় সাপেক্ষে না, এটা হচ্ছে তোমার তুমি যে টোটাল পথটা অতিক্রম করছো সেই পথটাই হচ্ছে তোমার দূরত্ব। কিন্তু সরণের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে টোটালটা হচ্ছে কি দূরত্ব, টোটাল পথটাই হচ্ছে কি টোটাল পথটাই হচ্ছে দূরত্ব। কিন্তু ভাই লক্ষ্য করো যদি তোমার এই যে একটা বিন্দু, এই এ বিন্দু থেকে তুমি যদি বি বিন্দুতে সরলরেখিক দূরত্বে যাও তখন সেই আমরা এটাকে কি বলবো, সরণ। সরণ হইতে হলে ভাই তোমাকে সবসময় মনে রাখতে হবে, সরণ যদি হতে হয় তাহলে এখান থেকে ঠিক সরল রেখিক ভাবে যেতে হবে। বুঝতে পারছো? তাহলে কেবল তুমি যেটা তোমার পথ অতিক্রমটা কি সরণ হবে। এখন মনে করো তুমি সরণ, মনে করো তুমি একটা সার্কেল অতিক্রম করতেছো, বলতো এই বিন্দু থেকে ঘুরে আসতেছো কি, এই বিন্দু থেকে ঘুরে আসতেছো। এখন এটা হচ্ছে একটা বিন্দু, এখন তোমার দূরত্ব হবে না সরণ হবে বলতো? দূরত্ব হবে, কারণ তুমি জয়টা ঘুরে দিতেছো মানে জয়বার ঘুরতেছো ঠিক ততবার তোমার এটা কি টোটাল পথটাই কি তোমার সরণ। কিন্তু তুমি যদি এই বিন্দু থেকে শুরু করে আবার এই বিন্দুতে পৌঁছাও তাহলে কি যে তোমার আদি বিন্দু আর শেষ বিন্দুর পার্থক্য কত, 0, সেক্ষেত্রে তোমার কোনো সরণ হচ্ছে না। এই জিনিসটা তোমরা সবাই একদম মনে রাখবে, ভালো করে মনে রাখবে। তো এটাই তো একটা ব্যক্তি একটা কি বলতো কোথায় কোথায় আসছে, যশোর এবং ময়মনসিংহ তো 2023 সালে আসছে আর কি। তো একটা ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার সরণ কত? কি বলছে যে 100 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার মাঠ, মনে রেখো, মনে করো এটা একটা বৃত্ত, এটা একটা, আচ্ছা এটা যদি একটা বৃত্ত হয় আর এটা কি বলছে যে 100 মিটার ব্যাসার্ধ, তার মানে ধরো যে বৃত্তর ব্যাসার্ধ কত 100 মিটার। এখন কি বলছে 100 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার সরণ নির্ণয় করো। মনে করো তুমি এই যে অতিক্রম করো, এখানে তুমি এখানে দাঁড়ায় আছো, বলতেছি কি তুমি 2.5 পাক ঘুরছো। মানে কি 2.5 পাক জিনিসটা কি বুঝতে পারতেছো? মানে কি তুমি এখান থেকে যে একবার আসলা, আবার এই জায়গায় চলে আসলা, আরেকবার আসলা, তুমি এই জায়গায় চলে আসলা। এখন তৃতীয়বার মানে কি তুমি ঘুরে 2.5 পাক মানে কি 2.5 বার মানে কি 2 বার ঘুরছো, ঘুরে আরো অর্ধেকটা আসছো। তার মানে কি তুমি টোটাল এখান থেকে যে এই দূরত্বটা সেই দূরত্বটা তুমি অতিক্রম করছো। তো এটা যদি তোমার এখান থেকে এই দূরত্বটা যদি 100 মিটার হয় তাহলে এই দূরত্বটা কত বলো তো? 100 মিটার। তাহলে এই যে এখান থেকে এই দূরত্বটা কত? 100 মিটার। তার মানে কি 100 আর 100 কত? 100 যোগ 100, এটাই হচ্ছে কি টোটাল তোমার সরণ। এটাকে হচ্ছে ভাই তোমার সরণ। কিন্তু যদি বলতো তোমার কি বলতো বলতো, যদি সরণ চাইতো যে তোমার সরি এখানে যদি তোমার দূরত্ব বলতো তাহলে দূরত্ব কত হইতো বলতো? তুমি সেই এমসিকিউটাকে উত্তর করতে পারতা? হ্যাঁ অবশ্যই পারতা। প্রথমত দূরত্ব বললে তোমার যে টোটাল পথটা সেটা কতবার, টোটাল পথ কত 2.5 পাক, তার মানে 2.5। আমরা জানি যে বৃত্তের যে পরিধি কত, পরিধি সূত্র কি পাই আর স্কয়ার বলতো? না পাই আর স্কয়ার না, কারণ পাই আর স্কয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। কিন্তু পরিধি সূত্রটা, কারণ সে তো পরিধি বরাবর ঘুরবে 2.5 পাক ঘুরবে, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে সিম্পলি কি করব 2 পাই আর ইউজ করব, 2 পাই আর। এখন
2.5 দ্বারা 2 এর মান কত জানি 3.1416 আর 2 আর এখন আর এর মানটা জাস্ট বসাও, আর এর মান কত 100 বসাইলে গুণ দিলে কত আসে বলো তো? এটা তোমাদের হোমওয়ার্ক, জাস্ট এখানে বসাও। তারপরে কি আসবে মিটার, অর্থাৎ তার যে টোটাল দূরত্ব হবে আড়াই পাক ঘুরলে তার টোটাল দূরত্ব হবে কত, এই যে যেটা তুমি বার করবা সেটা। আর যে সরণ কত 200 মিটার। বুঝতে পারছো? একদম সিম্পল, ভাজা করে ফেলবো ইনশাআল্লাহ সব। এখন এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার মাঠ, হ্যাঁ অলরেডি তো আমরা সলভ করে ফেলছি কি ভাই, আর সলভ করে ফেলছি আমরা। আড়াই পাক ঘুরলে তার দূরত্ব কত? হ্যাঁ আমরা জানি দূরত্ব পরিধি বরাবর যদি আড়াই পাক ঘুরে, যে একবার ধরো আরেকবার যদি অর্ধেকটা ঘুরে তাহলে কি হবে মূলত এই পরিধি বরাবর অর্ধেক দূরত্ব আর দুইবার ঘুরলে যত দূরত্ব, মানে কি 2.5 ইন্টু 2 আর এখন জাস্ট আর এর মানটা এখানে ইনক্লুড করে দিলেই তোমার মান পেয়ে যাবে। এখন তুমি জাস্ট ক্যালকুলেটর সাথে বার করো। তো একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধে, কি বলছে 20 মিটার ব্যাসার্ধের একটা মাঠের পরিধি বরাবর, কি বলছে ভাই মানে কি একদম বৃত্তের যে পরিধি বরাবর, কি বলছে যে এখানে তো কোশ্চেন বল, এটা হবে কি 3/4 মিটার, সরি 3/4 অংশ, মানে কি 3/4 অংশ ভ্রমণ করে, তাহলে ছেলেটির সরণ কত? একদম সিম্পল, অলরেডি আমরা সব পড়ে আসছি। কি করব ভাই, একটা বৃত্তটা আঁকার চেষ্টা করি। ধরো এটা একটা এই বৃত্তটাই, এটাই হচ্ছে কি 20 মিটার ব্যাসার্ধের একটা বৃত্ত। কি বলতেছো, ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, ওই ছেলেটা কি এখানে দাঁড়ায় আছে, বুঝতে পারছো? তো এখান থেকে কি করছে যে 20 মিটার ব্যাসার্ধে কি বলছে যে 4/3 অংশ, মানে কি 3/4, মানে ধরো এই বৃত্তটাকে যদি তুমি 4টা ভাগ করো তাহলে কি বলছে একজন ছেলে একটা বৃত্তের পরিধি বড় মাঠের কি বলছে পরিধি বরাবর 3/4 অংশ ভ্রমণ করে, বুঝতে পারছো? তার মানে তুমি যদি ধরো এই দিক থেকে যাত্রা শুরু করো, মানে কি বলতেছি এই দিক থেকে তুমি যদি যাত্রা শুরু করো তাহলে তুমি ঘুরে 3 ভাগ ঘুরে ফেলছো, মানে কি 4টা ভাগ করে 3 ভাগ, 2 ভাগ ঘুরলা 3 ভাগ, মানে তুমি এই পজিশনে চলে আসছো, বুঝতে পারছো? যে এখান থেকে তুমি যাত্রা শুরু করে তুমি এই পজিশনে চলে আসছো, মানে কি বৃত্তটাকে 4 ভাগ করে তুমি 3 ভাগ অতিক্রম করছো পরিধি বরাবর। এখন বলতেছে যে তোমার সরণ কত হয়েছে, তোমার কি সরণ কি টোটাল পথটা? না, টোটাল পথ না, কারণ এটা দূরত্ব না, এটা হচ্ছে সরণ একটা দিক আছে, সরণের দিকটা কি হয় সরল রেখা বরাবর। এখন বলো তো সরল রেখা কি হবে, এই যে এই তোমার যে আগের পজিশন ছিল কি এখানে, আর বর্তমানে তুমি আছো এখানে, এখান থেকে যে সরলরেখিক দূরত্বটা সেটাই হবে কি তোমার সরণ। এখন আমরা কিভাবে বার করবো বলো তো, এটা যদি 20 মিটার হয় তাহলে কি এটাও 20 মিটার, 20 মিটার না, কারণ কি আমরা জানি কি ব্যাসার্ধ তো সব জায়গায় সেম, বৃত্তের ব্যাসার্ধ এখানেও তত, এখানেও তত, এখানেও তত, এখানেও তত, ঠিক না? তো ব্যাসার্ধ যদি সেম হয় তাহলে আমরা এটা কিভাবে বার করবো? তোমরা কি সবাই তো নিশ্চয়ই গণিতে পড়ছো, অতিভুজ মানে কি পিথাগোরাসের উপপাদ্য সবাই পড়ছো না? পিথাগোরাসের উপপাদ্য কি বলে? উপপাদ্য কি বলে তো ভাই, যে অতি স্কয়ার কি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে তুমি এখানে অতিভুজ কোনটা, এটা হচ্ছে তোমার অতিভুজ, যেটা আমরা ভাগ করব। আর ভূমি যদি 20 হয় তাহলে উচ্চতা কত 20, তার মানে কত হবে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার মানে কি প্লাস লম্ব স্কয়ার। তো এটাকে আমরা যদি অতিভুজটা বার করতে চাই, অতিভুজ কত, অতিভুজ আর অতিভুজের রূপটা এদিকে আসা উঠে যাবে, তো ওইটা গেলে তাহলে কত হবে? ক্যালকুলেটর চাপো তো, ক্যালকুলেটর প্রেস করো সবাই, ক্যালকুলেটর না হাতে বলো যোগ কত হবে? কত হবে বলো? কত হচ্ছে √20√2, মানে কি 20√2। যদি 20√2 হয় তাহলে কি এটাকে তুমি ভাঙতেও পারো, আরো ভাঙলে কি হবে বলো তো 2 পয়েন্ট সামথিং, এটাই আসতেছে 28 সামথিং। ক্যালকুলেশনে যদি ভুল হয় তাহলে ভুল হওয়ার কথা না, রোটা আবার চেষ্টা করি, 20
স্কোয়ার প্লাস 20 স্কোয়ার 28 দশমিক সামথিং, মানে এটাকে তো 20 রুটকে তুমি তাহলে কত আসে 28.28 মিটার। তো তার যে এই সরলরেখার দূরত্ব সেটা কত 28.28। এটা কিন্তু এমসিকিউ, বুঝছো? আমি এমসিকিউ অপশন দিতেছি না, একদম ম্যাথের মতন করে দিতেছি যেন তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায় ইনশাআল্লাহ। আজান শেষ, এখন আমরা সলভ করবো ম্যাথটা। তো 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তি সময় লাগে কত মিনিট? 4 মিনিট। সরি, এটা 2 মিনিট হবে, এখানে 4 মিনিট না, 2 মিনিট। তাহলে 1 মিটার ঘোরার পর তার সরণ কত হবে? একদম সোজা কথা, এটা একদম সিম্পল একটা ম্যাথ। ধরো বৃত্তার ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে? 1 মিনিট। টোটাল বৃত্তটা এখান থেকে এই পজিশনে আসতে সময় লাগে কত মিনিট? তোমার 2 মিনিট। তাহলে বলছে 1 মিনিট, 1 মিনিটে তুমি কতটুকু যাবা বলো তো? 1 মিনিটে তুমি নিশ্চয়ই এই পর্যন্ত যাবা। তাহলে এই পর্যন্ত যদি যাও তাহলে তোমার এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, এটা কি মূলত সরণ হতে হলে যে এই পথের দূরত্ব তুমি নির্ণয় করবা, নাকি একদম সরলরেখিক যে দূরত্ব? সরলরেখিক দূরত্বটাই হচ্ছে তোমার সরণ। অর্থাৎ তুমি এটা হচ্ছে তোমার 100 মিটার আর এটা হচ্ছে 100 মিটার, টোটাল হচ্ছে কত? 200 মিটার। তাহলে তোমার হচ্ছে কত? 200 মিটার। কোন বোর্ডে আসছে এটা? দিনাজপুর বোর্ড 2021 এবং স্কুলে। এখন একটা বস্তু সোজা পথে 20 মিটার অতিক্রম করে এবং একই পথে 8 মিটার ফিরে আসে, তাহলে দূরত্ব সরণের পার্থক্য কত? একদম সিম্পল, খুব কুমিল্লা বোর্ড 2026 না তো, মানে 25 আসতে পারে, কুমিল্লা বোর্ড 2026 আসতে পারে। কিন্তু একটি বস্তু সোজা পথে 20 মিটার, কি বলছে? ধরো এই পজিশন থেকে তুমি গেছো, এই পজিশনে আসছো কি 20 মিটার। এখন বলছে যে এবং একই পথে 8 মিটার ফিরে আসে, তারপরে সে করতেছে কি 8 মিটার এই যে এই পজিশনে ফিরে আসছে, তার মানে এখান থেকে যে দূরত্বটা সেটা হচ্ছে কত? 8 মিটার। আর টোটালটা কত? 20 মিটার। এখন তোমার দূরত্ব ও সরণের পার্থক্য কত? আমরা জানি দূরত্ব কি, এখানে দূরত্ব হচ্ছে কি মূলত টোটাল যে পথ, মানে কি 20 মিটার আবার 8 মিটার, টোটাল কত হচ্ছে বলতো? 20 যোগ 8 সমান 28। কিন্তু তোমার সরণটা কি? সরণ হচ্ছে তোমার আদি বিন্দু আর শেষ বিন্দুর পার্থক্য, অর্থাৎ সরলরেখিক দূরত্ব। তাহলে সরণটা কি? সরণ হচ্ছে তোমার এখানে কত? 20 মাইনাস 8 সমান 12। এখন বলছে কি যে দূরত্ব ও সরণের পার্থক্য, তাহলে পার্থক্য কত বলতো? দুইটা পার্থক্য কত হবে? পার্থক্য কত হবে? 28 ডিভাইডেড বাই 12। এখন বলো তো পার্থক্য কত হবে? পার্থক্য কত বলো? 16 মিটার। 28 থেকে 12 বাদ দিলে কত থাকে? 16 মিটার। অর্থাৎ পার্থক্য হচ্ছে 16 মিটার। এটাই হচ্ছে উত্তর। বুঝতে পারছো? কে কে বুঝো নাই হাত তুলো। ওটা ওইটা দাঁড়াও, আবার বসো। তুমি কি লিখতেছো? ক্লাস করতেছো না? তুমি আমার কথা শোনো। ওইটা দাঁড়াও, যে যে পারো নাই, বুঝতে পারো নাই, তারা একবার একদম ভার্চুয়ালি বসো, ঠিক আছে? পারতে হবে, একদম সিম্পল এগুলো। তো একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটা মাঠে পরিধি বরাবর, কি বলছে? এই ম্যাথটা তো আমরা সলভ করছি নাকি? অংশগ্রহণ ছেলেটি সরল তো, হ্যাঁ অলরেডি আমরা এটা সলভ করছি। এটা হচ্ছে 3/4 অংশ, এটা আমরা সলভ করছি ইতিমধ্যে। তো একটা গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গেছে। কি বলতেছে? ধরো একটা গাড়ি, এটা হচ্ছে পূর্ব পশ্চিম, এটা হচ্ছে ধরো উত্তর, এটা হচ্ছে ধরো দক্ষিণ, সরি এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে ধরো পূর্ব, আর এটা হচ্ছে তোমার পশ্চিম। এখন কি বলছে? একটা গাড়ি একটা স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গেছে। কি বলছে? 6 মিটার উত্তর দিকে। তাহলে ধরো এদিকে ধরে নাও এটা হচ্ছে উত্তর, এইদিকে কত? 6 মিটার গেছে। তারপর তারপর পূর্ব দিকে কি করছে? 8 মিটার অতিক্রম করছে। কি বলছি? সে পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করছে, এই যে এই দিকে। তাহলে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য কত বলো তো? পূর্ব দিকে গেছে কত? এইদিকে গেছে 6 মিটার, তারপর গেছে 8 মিটার। তাহলে এখন দূরত্ব কত হবে আর সরণের পার্থক্য বলছে যে দূরত্ব কত বলতো? 6 আর যোগ মানে টোটাল যে পথ কত হবে? দূরত্ব হচ্ছে টোটাল পথ 6 যোগ 8 সমান কত?
14 মিটার। বাট সরণটা কি বলো তো? সরণ হচ্ছে তোমার এখানে কত, এই যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে সরলরেখিক যে দূরত্ব সেটাই হচ্ছে তোমার কি সরণ। এখন আমরা কিভাবে বার করবো এটা? আমরা জানি এটা কি 90 ডিগ্রি, মানে কি সরল সমকোণ। এটা এক সমকোণ না, যেহেতু তোমার এবার সোজা গেছে তারপর এইদিকে সোজা গেছে, সেক্ষেত্রে সমকোণ। সমকোণ হইলে আমরা যে অতিভুজ স্কয়ার, আমরা অতিভুজের মান বার করতে, অতিভুজ স্কয়ার সমান সমান কত, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তার মানে কি 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, অর্থাৎ এটার উপরে একটা অতিভুজ স্কয়ার থাকে, অতিভুজটা যদি রুট করে দিই তাহলে কত হবে বলো তো? উত্তর কত হবে বলো? উত্তর কত হবে? আমার আগে আগে করবা। যোগ 8 স্কয়ার কত হইতেছে? ও এটা তো একদম ক্যালকুলেটর সারাই করা যেত, কারণ 64 আর 34 অর্থাৎ 10 মিটার। তার মানে আমরা পাইতেছি কত, সরণ হচ্ছে তোমার 10 মিটার। এখন বলছে সরণ ও সময়ের পার্থক্য, তাহলে পার্থক্য কত? সুতরাং পার্থক্য যদি বলি তাহলে কত হবে বলো তো? 14 মাইনাস 10 তো কত? 4 মিটার। সিম্পল। তো বলো, এই যে এত এত এমসিকিউ আসে, এমসিকিউ গুলো তোমরা পারবা কিনা? তো পরবর্তী কনসেপ্ট কি? দ্রুতি এবং বেগ। একদম সিম্পল। এতক্ষণ আমরা কি পড়ছি? দূরত্ব, 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 আর পড়ছি কি? সরণ, সরণ, সরণ। একদম কথা সিম্পল। জাস্ট আমরা কি করব, যে দূরত্বটাকে সময় দ্বারা ভাগ করব। এই যে দূরত্ব মানে অতিক্রম করতাম, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাইতাম, এই যাইতে যতটুকু সময় লাগছে এই সময়টা দিয়ে গেলে জাস্ট ভাগ করে দিব। কি বলছি ভাই, যে তুমি যে এ বিন্দু থেকে ধরো যেই পথে তুমি যাও না কেন বি বিন্দুতে, এই টোটাল যে সময়টা লাগছে সেটা জাস্ট টোটাল দূরত্ব, মানে কি এই দূরত্ব, এই দূরত্বটাকে জাস্ট টোটাল যে সময়টা লাগছে সেই সময় দ্বারা যদি ভাগ করে দাও তাহলে আমরা কেবল কি পাবো? দ্রুতি। ঠিক সেম কাহিনী এখানে। ব্যাক কি বলতো? ব্যাক হচ্ছে তুমি যেই পজিশনে যাও না কেন ভাই, এটার সরলরেখিক যে দূরত্ব, মানে কি আমরা সরলরেখিক দূরত্বটা হচ্ছে সরণ। তার মানে এই যে টোটাল পথটা, মানে কি সরণটা, এই সরণ যে পথ সেই পথটা অতিক্রম করতে যে সময় লাগছে, কি বলছি ভাই, যেই পথটা অতিক্রম করতে যে সময়টা লাগছে সেই সময়টাকে দ্বারা ভাগ করে দিলে কি পাবো তুমি? ভ্যাগ পাবে। একদম ক্লিয়ার না? কি বলছি? সরণ, তার মানে কি এস, এস কে তুমি জাস্ট টি দ্বারা ভাগ করতেছো, তাহলে কি পাইতেছো? ব্যাক পাইতেছো। ঠিক সিমিলারলি তুমি এটাকে এস দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারো, বা এস বা ডি, যা ইচ্ছা তা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, সমস্যা নেই। কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখো, দূরত্বের ক্ষেত্রে কোনো দিকের কোনো ভালাই নেই, মানে দিকের কোনো ব্যাপার স্যাপার নাই। আর কিন্তু সরণের ক্ষেত্রে ব্যাগ, মানে ব্যাগের ক্ষেত্রে একটা দিকের ব্যাপার স্যাপার আছে, কারণ সরণ সরলরেখিক দূরত্ব, মানে কি সরণের দিকটা হচ্ছে একটা সরলরেখা বরাবর। বুঝতে পারছো? এটাই হচ্ছে কাহিনী। এখন বলো তো, দ্রুতির এককের একটা ব্যাপার স্যাপার আছে। একক কি বলো তো? আমরা জানি সরণের এই যে এটা কি দূরত্ব, দূরত্বের একক কি? মিটার। তো সময় একক কি? সেকেন্ড। তাহলে এককটা কি হচ্ছে বলতো? এম এস ইনভার্স 1 বা এম পার সেকেন্ড। এটা হচ্ছে কি একক। ঠিক সিমিলারলি বলতো এটা কি? এটার একক কি? আমরা জানি দূরত্বের একক কি বলো? মিটার। আর সময়ের একক সেকেন্ড। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এম এস ইনভার্স 1 বা এম পার সেকেন্ড। এটা হচ্ছে কি একক। মনে রেখে কিন্তু এখন সিম্পল কথা, এক ব্যক্তি এ হতে যাত্রা শুরু করে 5 সেকেন্ড সময় পর বি হয়ে সিতে পৌঁছেছে। মানে কি তুমি ছিলা কি এখানে, এখান থেকে ঠিক বি বিন্দুতে গেছো, বি বিন্দুতে কত 5 সেকেন্ড পর বি বিন্দু হয়ে সিতে পৌঁছছো। মানে কি 5 সেকেন্ড লাগছে তুমি এই বিন্দুতে পৌঁছাতে, মানে এই পজিশনে আসলে তারপর আবার এই পজিশনে চলে গেল। এখন যে টোটাল যে দূরত্ব, মানে কি কি বলছে? সরণ, দ্রুতি, বেগ নির্ণয় করো। এখানে তোমার কি বলছে? সরণ, দ্রুতি, বেগ নির্ণয় করো। সময়টা কত দেওয়া আছে? আমরা সময় দেওয়া আছে কত? সময় টি সমান সমান কত? 5
সেকেন্ড। এখন দূরত্ব জিনিসটা কি আবারও ক্লিয়ার করতেছি। দূরত্ব হচ্ছে টোটাল পথ। টোটাল পথ কত বলো তো? 4 মিটার। এ থেকে বিতে গেছো 4 মিটার, বা বি থেকে সিতে গেছো 4 মিটার, তার মানে 4 যোগ 5 সমান সমান কত? 9 মিটার। কিন্তু সরণটা হচ্ছে কি বলতো? এনে সরণটা হচ্ছে এই যে পথটা, সরল রেখে দূরত্ব মানে কি এ বিন্দু থেকে তুমি যেই পথে যাও না কেন, এ বিন্দু থেকে লাস্ট যে বিন্দুতে পৌঁছেছো সেই পৌঁছানোর বিন্দুটা, অর্থাৎ এই বিন্দু সরল রেখে দূরত্ব। এটা কিভাবে বার করবো বলতো? আমরা জানতাম কি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সেক্ষেত্রে এখানে সরণ কিভাবে বার করবো বলতো? ধরো 5 স্কয়ার অতিভুজ স্কয়ার সমান সমান কত? ভূমি স্কয়ার কত? 4 স্কয়ার যোগ ধরো এসি দূরত্বটা বার করবো আমরা, এসিটা বার করলাম। তো এসিটাকে যদি ওইদিকেই রাখি তাহলে এটাকে 25 মাইনাস 16 এসি স্কয়ার, অর্থাৎ এসিটা রাখলাম এদিকে। তারপর জাস্ট কনভার্সন করতেছি, কিন্তু মানে এই যে তোমার 4টাকে এদিকে নিয়ে আসছি, তার মানে কত হয়ে যে 16, মানে 4 উপর স্কয়ার করলে তো 16, আর 25 এর যে 25 এদিকে আনছি তাহলে মাইনাস হয়ে গেছে, যোগ আছে এগুলো তো বুঝোই। তারপর এটাকে এসিটাকে এই পাশে নিয়ে আসছে, আর এটাকে এই পাশে নিয়ে আসছে, আর এসি স্কয়ারটাকে জাস্ট রুট করে দিছি। এখন কত হবে বলো তো? 25 থেকে যদি 16 চলে যায় তাহলে কত দেখেন 9। তার মানে কি এসি সমান সমান 3 মিটার। তার মানে আমরা পাইছি কত? এসি সমান সমান 3 মিটার। বুঝতে পারছো? এখন বলছে কি যে সরণ ওভার করলাম, সরণ কত পাইছি আমরা? 3 মিটার। এখন বলছে ব্যাগ নির্ণয় করো। আমরা জানি ব্যাগ কি বলতো? ব্যাগ কি? দূরত্ব বাই সময় নাকি সরণ বাই সময়? অবশ্যই দূরত্ব। সরি, এখন আমরা যখন আমরা ব্যাগ, এখন বলো তার দ্রুতি কত হবে? দ্রুতিটা হচ্ছে দূরত্ব বাই সময়। সময় লাগছিল কত? 5 সেকেন্ড। দূরত্ব কত? 9 মিটার। তার মানে 9 দ্বারা ভাগ করো, তাহলে আমরা পেয়ে যাব। আর সরণটা কি বলতো? সরণ হচ্ছে ব্যাগটা কি বলতো? দেখা যাচ্ছে না মনে হয়, রাইট? সরণ বাই সময়। বুঝতে পারছো? একদম পানি হয়ে যাওয়ার কথা। তো সরণ আমরা জানি 3 মিটার, সময় কত? 5। তাহলে এটা কি? জাস্ট ক্যালকুলেশন করো, আর কিছুই নেই। তো দ্রুতিটা কি হচ্ছে? দূরত্ব বাই সময়, আর ব্যাগ হচ্ছে সরণ বাই সময়। তো এটা পাইছি আমরা, দূরত্ব বার করলাম, সরণ বার করলাম, দ্রুতি বার করলাম, এবং কি ব্যাগ বার করলাম। বুঝতে পারছো? একদম পানি কিন্তু। তো এখন আমরা কি বার করব? দ্রুতি এবং বেগ, স্পিড। আচ্ছা দেখলাম। তো দশম শ্রেণীর একজন শিক্ষার্থী 15 মিটার দৈর্ঘ্যের তক্তাকে উচ্চতা কম বেশি করে থামাগড়ির সাহায্যে মার্বেল পতনের সময় এত সেকেন্ড বার করছে একবার, আবার এত সেকেন্ড নির্ণয় করলো। এক্ষেত্রে মার্বেলটির গড় দ্রুতি নির্ণয় করো। কি বলছে? গড় দ্রুতি। তো দ্রুতিটা কি বলতো? দ্রুতি আমরা জানি, দ্রুতি হচ্ছে দূরত্ব ভাই সময়। তো প্রথমবারের ক্ষেত্রে দ্রুতি কত হবে বলতো? দূরত্ব কত? 15 মিটার, সরি 1.5 মিটার। সময় কত? 0.3। জাস্ট ভাগ দাও তো কি হবে? 1.5 ভাগ 0.3। তার মানে আমরা পাইতেছি কত? 5 মিটার পার সেকেন্ড নাকি দ্রুতি? হ্যাঁ, 5 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয়বার কি বলতো? দ্বিতীয়বার দ্রুতি কত হবে? 1.5 বাই 0.2। 7.5 ms ইনভার্স 1। এখন কি বলছে? জাস্ট এক্ষেত্রে মার্বেলটি গড় দ্রুতি নির্ণয় করো। তো যেহেতু এই যে একটা দ্রুতি পাইছি আর একটা দ্রুতি পাইছি, মানে কোন গড় দ্রুতি মানে গড় তো বুঝোই, গড় দ্রুতি
দুইটা দ্রুতিকে জাস্ট যোগ করে 2 দ্বারা ভাগ করো, তাই কত 5 যোগ 7.5/2 যোগ 5 ডিভাইডেড বাই 2 কত? আমি তোমাদের মতো হয়ে গেছি, সব কিছু ক্যালকুলেটর দিয়ে করতেছি। 2 এটাই হচ্ছে কি গড় দ্রুতি। তো এটা বার করার পর তুমি কি করবে মূলত এগুলো বার করবে, একদম সিম্পল আর কিচ্ছু না। তো বলো কোন এমসিকিউটা আমরা ভাগ রাখতেছি? বিগত যত ধরনের এমসিকিউ আছে সব সলভ করে দিতেছি আমাদের, সব টাইপ থেকে। এখন একটা মজার জিনিস কিন্তু এখানে আছে, বলো তো এখানে একটা ট্রিক্স তোমাদের দিব অবশ্যই। তো প্রথম প্রশ্ন আমরা দেখি 72 কিলোমিটার পার আওয়ারকে, এটাকে তোমার কি বলছে এমএস ইনভার্টে কনভার্ট করার জন্য বলছে। প্রথমত কি দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা এমএস ইনভার্সে নিতে হলে মানে কি মিটার পার সেকেন্ডে নিতে হলে তো এককটাকে কনভার্ট করো। 72 কি করবা বলো তো, 72কে তুমি যদি 1000 দিয়ে গুণ দাও তাহলে 72,000 হবে। আর আমরা জানি কি ঘন্টা, ঘন্টা মানে কত 60 মিনিট, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট হলে 60 মিনিটকে আবার সেকেন্ডে নিতে হবে, তাহলে কি হতে হবে 60 মিনিটকে সেকেন্ডে নিতে হলে কি 60 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে বলো তো 72,000 কে তুমি যদি 3600 দ্বারা গুণ দাও ভাগ দাও তাহলে কত হবে বলো তো, কত হবে 20 মিটার পার সেকেন্ড। দেখি তো এটা আসে কিনা। এটাই আসতেছে, তার মানে এটা উত্তর কিন্তু হয়ে গেছে। এখন বলো তো পরেরটা সলভ করতে পারবা কিনা, পরেরটা কিভাবে সলভ করবো? 54 এটাকে যদি তুমি 1000 দ্বারা গুণ দাও, কারণ কি আমরা জানি 1 কিলোমিটার সমান সমান কত 1000 মিটার, আবার 1 ঘন্টা সমান সমান কত 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড যদি হয় তাহলে ভাগ করলে কত হবে বলো তো 54 15 এটা হবে কত 15 মিটার পার সেকেন্ড। এখন তোমার কথা হচ্ছে যদি একদম মনে রাখবা শর্টকাটটা কি বলো তো, শর্টকাট কি দিব বলো? শর্টকাটটা হচ্ছে যদি কিলোমিটার পার আওয়ারকে কি বলে এমএস ইনভার্স মানে কি মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করতে বলে তাহলে জাস্ট কি করবা 3.6 দ্বারা ভাগ করবা। যদি কি বলে কিলোমিটার পার আওয়ার থেকে এমএস ইনভার্স মানে কনভার্ট করো, তাহলে কি করবা জাস্ট 3.6 দ্বারা ভাগ করবা। তাহলে ধরো এই যে তোমার কি 72 কে তুমি যদি 3.6 দ্বারা ভাগ করো তাহলে কত হবে 20 হবে। ঠিক সেম ভাবে এখন যদি তোমার ধরো এটা কি 54 কে 3.6 দ্বারা ভাগ করো তাহলে কত আসতেছে 15। এটা হচ্ছে তোমার শর্টকাট। তো এত কিছু তোমার ক্যালকুলেশন করার দরকার নাই, জাস্ট কি করবা যদি তোমার বড় মান দেওয়া থাকে মানে কি ছোট মানে আসতে হবে তাহলে জাস্ট ভাগ 3.6 দ্বারা ভাগ করবে। খালি এই ক্ষেত্রে কিন্তু ধরো কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তোমাকে কিলোমিটার পার আওয়ার দিয়ে বলছে কি এমএস ইনভার্ট কনভার্ট করার জন্য, তাহলে কি 3.6 দ্বারা ভাগ করলেই হবে। এত কিছু করার দরকার নাই, শর্টকাট একদম শর্টকাট, বুঝতে পারছো? এখন মনে করো যে তোমাকে কি বলছে 20 এমএস ইনভার্স 1 দেয়া আছে, দেয়া বলছে এটাকে তোমার কি করো কিলোমিটার পার আওয়ার কনভার্ট করো। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে বলো তো, এভাবে 20কে গুণ করতে হবে, কিলোমিটার গুণ করতে হবে, মানে ঘন্টায় রূপান্তর করতে হবে। তো এত কিছু করার দরকার নেই, কি বলছি এত কিছু করার দরকার নাই, জাস্ট 20 ইন্টু 3.6 এটা দ্বারা গুণ করলে কত হবে তোমার কনভার্টেড হয়ে যাবে। মানে কি এই যে 72 কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে যাবে। তার মানে কি যখন ছোট থেকে বড় করতে হবে তখন জাস্ট গুণ করতে হবে, 3.6 গুণ করে। বুঝতে পারছো? আমার লেখা মনে হয় খুব বাজে হইতেছে কারণ বড় বড় করে লিখতেছি, কারণ লাইটিং একটু প্রবলেম আর ক্যামেরার অবস্থা খুব ভালো না এই কারণে।
বুঝতে পারছো? তো যখন ছোট দেওয়া থাকবে তখন জাস্ট গুণ করবো, আর যখন বড় দেওয়া থাকবে তখন জাস্ট ভাগ করবো, আর কোনো কারণ নেই। এখন এই জিনিসটা লক্ষ্য করো, তোমাদের বইয়ে ভালো করে দেওয়া আছে। মনে করো তুমি তুমি কি করতেছো, একটা পাথরকে কি করতেছো, ঘোরাইতেছো। এখন প্রশ্ন করছে কি, পাথরটা কি সমবেগে যাচ্ছে নাকি সমদ্রুতিতে যাচ্ছে? বলতেছে কি পাথরটা কি সমবেগে যাইতেছে নাকি সমদ্রুতিতে যাইতেছে, বলতো? সমবেগ আর সমদ্রুতি কোনটাতে যাইতেছে? আমরা জানি বেগের ক্ষেত্রে দিকের একটা ব্যাপার স্যাপার আছে। মানে কি, সমবেগে যাইতে হলে সে একই দিকে যাবে। সমবেগে যাইতে হলে সমবেগের কন্ডিশন কি, সমবেগে যাইতে হলে কি একই দিকে, একই দিকে সমানভাবে সমান বেগে যেতে হবে। কিন্তু এখানে কি এই জিনিসটা হচ্ছে বলতো? এখানে প্রতিনিয়তই এখানে একটা ব্যাগ ছিল এইদিকে, তারপর এখানে এসে ব্যাগ হইতেছে এইদিকে, আবার এখানে আসতেছে ব্যাগ হইতেছে এইদিকে, এখানে গিয়ে ব্যাগ হইতেছে এইদিকে। তার মানে কি দিকটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কিসের এক্সাম্পল বলতো? এটা হচ্ছে কি সমদ্রুতির এক্সাম্পল। এটা সমদ্রুতিতে যেতেছে, সুতরাং এটা কি সমদ্রুতির এক্সাম্পল, মনে রাখো। তাহলে এটা কি সমদ্রুতিতে যেতেছে, কারণ এখানে কোনো দিকের কোনো ব্যাপার স্যাপার না, যেই দিক দিয়ে যাও তুমি এটা কোনো প্রবলেম না, সমদ্রুতিতে যাইতেছে। এখন বিষয়টা হচ্ছে এটা সমবেগে যাইতেছে না। আরেকটা কোয়েশ্চন লক্ষ্য করো, এখানে কি হবে, পাথরটাকে হঠাৎ ছেড়ে দিলে তাকে সমবেগে সমদ্রুতিতে যাবে? হ্যাঁ, কারণ সমবেগে গেলে অবশ্যই সেটা সমদ্রুতিতে যাবে, কিন্তু সমদ্রুতিতে গেলে যে সমবেগে যাবে জিনিসটা কিন্তু এমন না। কারণ যখন এটা ছেড়ে দাও তখন কি হবে বলো তো? মনে করো এই ঠিক এই বরাবর চলে যেতেছে, মনে করো ঠিক এই সোজা বরাবর চলে যেতেছে। সোজা বরাবর গেলে কারণ একই দিক, দিক ঠিক থাকতেছে, যেহেতু দিক ঠিকতেছে তাহলে এটা সমবেগে যেতেছে, আর সময় গেলে গেলে তো অবশ্যই সেটা সমদ্রুতিতে যেতেছে। বুঝতে পারছো? কিন্তু সমদ্রুতিতে গেলে যে সমবেগে যাবে জিনিসটা কিন্তু এরকম না। এটা কিন্তু তোমার মানে সৃজনশীলের খতে মানে অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে যে কোনো একটা বস্তু কি সমবেগে গেলে মানে সমদ্রুতিতে গেলে কি সেটা সমবেগে হবে? সমদ্রুতিতে গেলেই সমবেগে হবে না, কারণ এক্সাম্পল আমরা জানি যে কোনো একটা বৃত্তের পরিধি বরাবর যদি ঘোরে তাহলে কি সেটা এই যে এই মানে তোমার কি প্রতিনিয়তই এটা দিক চেঞ্জ হইতেছে, অর্থাৎ যে এই যে পাথরটার দিক প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, যার কারণে কি এটা সমবেগে যাইতেছে না, সমদ্রুতিতে যাচ্ছে। বুঝতে পারছো? এই